গুড মর্নিং ক্লাস। আশা করি তোমরা সকলে খুব ভালো আছো। ওয়েলকাম টু রাইট স্মার্ট একাডেমি। আমি রয়েছি তোমাদের সাথে জিওগ্রাফির সুমন স্যার। আচ্ছা স্টুডেন্ট, গত কয়েকটা ক্লাস ধরে আমরা কিন্তু তোমাদের বইতে যে দ্বিতীয় অধ্যায় রয়েছে কি না বায়ুমণ্ডল, সেই বায়ুমণ্ডল সম্পর্কে কিন্তু আমরা পড়াশোনা শুরু করেছিলাম, তাই না? আশা করি তোমাদের গত ক্লাসের পড়াগুলো নিশ্চয়ই মনে রয়েছে, বা তোমরা ঘরে নিশ্চয়ই সেটা নিয়ে পড়াশোনা করেছো, তাই তো? তাহলে চলো একটু দেখি তোমাদের কতগুলো কোশ্চেন নিয়ে আলোচনা করি, দেখি তোমাদের কেমন কি মনে রয়েছে। বলো তো, এই যে বায়ুমণ্ডল, বায়ুমণ্ডলের উপাদানগুলি কি কি? বাহ, খুব ভালো বলেছো যে গ্যাসীয় উপাদান, ধূলিকণা এবং জলীয় বাষ্প, তাই তো? এই তিনটি উপাদান মূলত রয়েছে বায়ুমণ্ডলে। এবারে এই যে তোমরা বললে গ্যাসীয় উপাদান, এই গ্যাসীয় উপাদানের মধ্যে বায়ুমণ্ডলের সব থেকে বেশি পরিমাণে কোন গ্যাসটি রয়েছে বলো তো? নাইট্রোজেন। ভেরি গুড। তাহলে এই নাইট্রোজেনের পরিমাণ কত বাতাসে? 78.08% কিন্তু রয়েছে নাইট্রোজেন, তাই না? ঠিক বলেছো একদম। আবার এর ঠিক পরে দ্বিতীয় যে সর্বোচ্চ গ্যাসটি রয়েছে তার নাম কি? অক্সিজেন। বাহ, খুব ভালো বলেছো, অক্সিজেন। তাহলে অক্সিজেনের পরিমাণ কত বায়ুমণ্ডলে? 20.94% কিন্তু অক্সিজেন রয়েছে, তাই তো? এছাড়া বায়ুমণ্ডলে কিন্তু আরো বিভিন্ন গ্যাস রয়েছে। হিলিয়াম, মেথেন, কার্বন ডাই অক্সাইড, জলীয় বাষ্প, কার্বন মনোক্সাইড, ওজোন, ক্রিপ্টন, আর্গন, তাই না? কিন্তু চারটি এমনও গ্যাস রয়েছে যাদের কিন্তু বলা হয় নিষ্ক্রিয় গ্যাস। অর্থাৎ সেই গ্যাস কিন্তু আমাদের এই বায়ুমণ্ডলে খুবই সামান্য পরিমাণে রয়েছে। সেই চারটি নিষ্ক্রিয় গ্যাসের নাম কি তোমাদের মনে আছে? মনে আছে, তাহলে বলে ফেলো চারটি নিষ্ক্রিয় গ্যাসের নাম কি? বাহ, যে নিয়ন, হিলিয়াম, জেনন আর কি না ক্রিপ্টন। এই চারটে কিন্তু হলো বায়ুমণ্ডলের নিষ্ক্রিয় গ্যাস, তাই না? আচ্ছা, উচ্চতা অনুসারে আমরা কিন্তু বায়ুমণ্ডলের স্তর বিন্যাস করেছিলাম, এটাও তোমরা গত ক্লাসে পড়েছো। তাহলে তোমরা বলো তো, যে উচ্চতা অনুযায়ী বায়ুমণ্ডলের স্তর বিন্যাস করতে গিয়ে আমরা সর্বনিম্ন স্তর কোনটা লক্ষ্য করেছিলাম? ট্রপোস্ফিয়ার। ভেরি গুড। এবং সর্বোচ্চ যে স্তরটি, সেই স্তরটির নাম কি? ম্যাগনেটোস্ফিয়ার। ভেরি গুড। তোমরা আমাকে বলো, এই যে স্তরগুলি রয়েছে এই স্তরগুলির মধ্যে কোন স্তরকে ক্ষুব্ধমণ্ডল বলা হয়? ট্রপোস্ফিয়ারকে। এবং কোন স্তরকে শান্তমণ্ডল বলা হয় বলতো? স্ট্র্যাটোস্ফিয়ারকে। কেন শান্তমণ্ডল বলা হয় স্ট্র্যাটোস্ফিয়ারকে? কারণ ট্রপোস্ফিয়ারে যেমন ঝড়, বৃষ্টি, ঝঞ্ঝা ইত্যাদি লক্ষ্য করা যায়, অর্থাৎ পরিবেশ কিন্তু মাঝে মাঝে অশান্ত হয়ে ওঠে, তাই একে ক্ষুব্ধমণ্ডল বলা হয়। কিন্তু অপরদিকে স্ট্র্যাটোস্ফিয়ারে কিন্তু এইগুলি লক্ষ্য করা যায় না, অর্থাৎ মেঘ, ঝড়, বৃষ্টি এগুলো কিন্তু তেমন লক্ষ্য করা যায় না, তাই একে কি বলা হয়? শান্তমণ্ডল। এই ট্রপোস্ফিয়ারে কিন্তু আরো একটি স্তর লক্ষ্য করা যায় যেটি সূর্যের অতিবেগুনি রশ্মি কিন্তু শোষণ করে। সেই স্তরটির নাম কি বলতো? ওজোন স্তর। ভেরি গুড। তাহলে এই যে ওজোন স্তর বর্তমানে কিন্তু ব্যাপক পরিমাণে ক্ষতিগ্রস্ত হচ্ছে। কোন কোন গ্যাসের জন্য ওজোন স্তর ক্ষতিগ্রস্ত হচ্ছে তোমাদের মনে আছে? মনে আছে, তাহলে বলো কোন কোন গ্যাসের জন্য ওজোন ওজোন স্তর ক্ষতিগ্রস্ত হচ্ছে? সিএফসি। ভেরি গুড। আর অর্থাৎ ক্লোরোফ্লুরোকার্বন, তাই না? আর কি? হ্যাঁ, হ্যালান, মিথেন, নাইট্রাস অক্সাইড এগুলি কিন্তু ওজোন স্তরের ক্ষতি করছে। ফলে এর প্রভাব কিন্তু সমগ্র পৃথিবীর যে জীবকুল বা উদ্ভিদকুল বা জলবায়ুর উপরে কিন্তু এর প্রভাব লক্ষ্য করা যাচ্ছে, তাই না? আচ্ছা, আমরা কিন্তু বায়ুমণ্ডলের যে উষ্ণতা সব জায়গায় সমান না, এটাও জেনেছিলাম। জেনেছিলাম তো, পাহাড়ে একরকম উষ্ণতা, সমতলে একরকম উষ্ণতা হয় তো। তাহলে পৃথিবীর এই যে বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম উষ্ণতার তারতম্য, সেটি কেন হয় বলতো? কয়েকটি কারণ আমি তোমাদের বলেছিলাম, তোমরা পয়েন্টগুলো বলো তো কি কি? ভেরি গুড। সূর্যরশ্মির পতন কোণ, অর্থাৎ সূর্য যেখানে লম্বভাবে কিরণ দিচ্ছে সেখানে উষ্ণতা বেশি, এবং যেখানে তির্যকভাবে কিরণ দিচ্ছে সেখানে কিন্তু উষ্ণতা কম, তাই না? আবার ২ নম্বর পয়েন্ট আমরা বলেছিলাম যে উচ্চতা, প্রতি ১০০০ মিটার বা ১ কিমি উচ্চতায় কিন্তু তাপমাত্রা কত ডিগ্রি সেলসিয়াস হারে কমে বলতো? ভেরি গুড। 6.4 ডিগ্রি হারে কিন্তু সেলসিয়াস যে তাপমাত্রা সেটি কিন্তু প্রতি ১০০০ বা ১ কিলোমিটারে কিন্তু কমে। আচ্ছা, আর কি পয়েন্ট ছিল? ভেরি গুড। স্থলভাগ ও জলভাগের বন্টন। এছাড়া ছিল বায়ু প্রবাহ। আর কি ছিল?
সমুদ্র স্রোত ছিল, ভূমির ঢাল ছিল, এছাড়া ছিল শিল্পাঞ্চল বা নগরায়ন, স্বাভাবিক উদ্ভিদ, মৃত্তিকা এবং কি না বিশ্ব উষ্ণায়ন ইত্যাদির প্রভাবে কিন্তু বায়ুমণ্ডলের যে উষ্ণতা রয়েছে তার কিন্তু আমরা তারতম্য লক্ষ্য করতে পারি, তাই তো? আচ্ছা, এই যে তাপমণ্ডল, এই তাপমণ্ডলকে কয় ভাগে ভাগ করা যায় বলো তো স্টুডেন্ট? ভেরি গুড, তিন ভাগে ভাগ করা যায়। সেই তিনটি ভাগ কি কি তোমাদের মনে আছে? বলো, কি কি তিনটি ভাগ? ভেরি গুড, যে উষ্ণমণ্ডল, হিমমণ্ডল আর কিন্তু হলো নাতিশীতোষ্ণ মণ্ডল, তাই তো? এই তিনটে আমরা পড়েছিলাম যে তাপমণ্ডলের শ্রেণীবিভাগ করতে গিয়ে। আমরা কিন্তু বায়ুর চাপ বলয় সম্পর্কেও জেনেছিলাম। বলতো যে বায়ুর চাপ পরিমাপক যন্ত্রগুলি কি কি? বাহ, খুব ভালো বলেছো যে 14 ব্যারোমিটার, তাই তো? আর কি ছিল? আর ছিল টরসিলি ব্যারোমিটার, অ্যান্ড্রয়েড ব্যারোমিটার এবং ছিল ব্যারোমেট্রিক অল্টিমিটার। তোমরা বলো তো এই চারটির মধ্যে উচ্চতা অনুযায়ী অর্থাৎ হেলিকপ্টার, বিমানে কোন এই বায়ুর চাপ মাপার যন্ত্র ব্যবহার করা হয়? বাহ, ব্যারোমেট্রিক অল্টিমিটার কিন্তু এগুলি ব্যবহার করা হয়, তাই না? ঠিক বলেছো একদম। আমরা বায়ুর চাপ বলয় সম্পর্কেও জেনেছিলাম। সেই চাপ বলয়কে কয় ভাগে ভাগ করা যায়? না, 7 ভাগে, তাই তো? প্রথম ভাগটা কি ছিল? নিরক্ষীয় নিম্নচাপ বলয়, খুব ভালো বলেছো। 2 নম্বর এবং 3 নম্বর কি? অর্থাৎ নিরক্ষরেখার উত্তরে এবং দক্ষিণে কিন্তু রয়েছে কর্কটীয় আর মকরীয় উচ্চচাপ বলয়। তারপরে আরো দুটি যে চাপ বলয় রয়েছে তার নাম কিন্তু হলো সুমেরু ও কুমেরুর কি যে প্রদেশীয় নিম্নচাপ বলয়। এবং একেবারে শেষে উত্তর মেরু এবং দক্ষিণ মেরুতে কি ছিল? যে সুমেরু এবং কুমেরু উচ্চচাপ বলয়, তাই তো? এই চাপ বলয় সম্পর্কে আমরা ইতিমধ্যেই জেনে গেছি। এবং আমরা আরো জেনেছিলাম যে বিভিন্ন ধরনের বায়ু প্রবাহ সম্পর্কে। মূলত 4টি ভাগে ভাগ করা যায় এই বায়ু প্রবাহকে। কি কি বলতো? ভেরি গুড, নিয়ত বায়ু প্রবাহ, তাই না? আর 2 নম্বর আকস্মিক বায়ু, আর স্থানীয় বায়ু, আর কিন্তু হলো সাময়িক বায়ু। এই 4টি বায়ু প্রবাহের দিক অনুযায়ী কিন্তু আমরা ভাগ করেছিলাম। এবারে তোমরা আমাকে বলো তো যে কোন বায়ুকে বাণিজ্য বায়ু বলা হয়? ভেরি গুড, আয়ন বায়ুকে বাণিজ্য বায়ু বলা হয়, তাই না? এই আয়ন বায়ু কিন্তু নিয়ত বায়ু প্রবাহেরই কিন্তু একটি শ্রেণীবিভাগ। অর্থাৎ নিয়ত বায়ু প্রবাহকে আমরা আয়ন বায়ু, পশ্চিমা বায়ু এবং মেরু বায়ু এই 3 ভাগে কিন্তু ভাগ করেছিলাম। আচ্ছা, তাহলে তোমরা বললে যে বাণিজ্য বায়ু বলা হয় আয়ন বায়ুকে। এবারে এই আয়ন বায়ুর অঞ্চলে কিন্তু আইটিসিজেড লক্ষ্য করা যায়। আইটিসিজেড এর ফুল ফর্ম কি তোমাদের মনে আছে? মনে আছে, তাহলে বলো। বাহ, খুব ভালো বলেছো যে ইন্টার ট্রপিক্যাল কনভার্জেন্স জোন, বা শর্টে একে কি বলা হয়? আইটিসিজেড। আচ্ছা স্টুডেন্ট, গর্জনশীল চল্লিশা নামটাও তোমরা শুনেছো। তো এই গর্জনশীল চল্লিশা কত ডিগ্রি অক্ষরেখার মধ্যে লক্ষ্য করা যায় বলো তো? ভেরি গুড, 40 ডিগ্রি অক্ষরেখার মধ্যে কিন্তু এই গর্জনশীল চল্লিশা লক্ষ্য করা যায়। তোমরা স্থানীয় বায়ু পড়েছো, কয়েকটা স্থানীয় বায়ুর নাম বলো তো। লু, খুব ভালো বলেছো, লু যেটা ভারতেও লক্ষ্য করা যায়, তাই না? ভারতে কোথায় লক্ষ্য করা যায় বলো তো? উত্তর পশ্চিম ভারতে, ভেরি গুড, অর্থাৎ যেখানে থর মরুভূমি রয়েছে সেখানে লক্ষ্য করা যায়। এছাড়া দিল্লি উত্তরপ্রদেশের কিছুটা অংশেও কিন্তু এই লু লক্ষ্য করা যায়। গ্রীষ্মকালে এক ধরনের গরম হাওয়া দুপুরবেলা কিন্তু বয়ে চলে, একে আমরা কি বলবো? লু। আর কি কি বায়ু পড়েছিল স্থানীয় বায়ু সম্পর্কে? ভেরি গুড, যে চিনুক পড়েছিলে, হারমাট্রান পড়েছিলে, সিরক্কো পড়েছিলে, তাই না? এগুলো হলো কিন্তু সবই স্থানীয় বায়ু। এবং আমরা আকস্মিক বায়ু পড়েছিলাম। আকস্মিক বায়ুকে মূলত দুটি ভাগে ভাগ করা যায়। এক কি, যে ঘূর্ণবাত, আর দুই হচ্ছে প্রতিভ ঘূর্ণবাত। ঘূর্ণবাত কোথায় সৃষ্টি হয় বলতো স্টুডেন্ট? ভেরি গুড, সমুদ্র ভাগে কিন্তু ঘূর্ণবাতের সৃষ্টি হয়, তাই না? আমাদের এই যে বঙ্গোপসাগর রয়েছে আর আরব সাগরের যে ঘূর্ণবাতগুলো সৃষ্টি হয় তাকে আমরা কি বলে থাকি? বাহ, খুব ভালো বলেছো যে তাকে আমরা বলে থাকি কিন্তু সাইক্লোন, তাই না? এবারে চীন সাগরেও কিন্তু এরকম ঘূর্ণিঝড়ের সৃষ্টি হয় বা ঘূর্ণিবাদের সৃষ্টি হয়। এই চীন সাগরের ঘূর্ণিবাদ কি নামে পরিচিত? টাইফুন। ক্যারিবিয়ান সাগরেও কিন্তু হয়, যার নাম কিন্তু কি? হ্যারিকেন, তাই না? এছাড়া উত্তর অস্ট্রেলিয়ায় আরো এক ধরনের এরকম ঘূর্ণিঝড় লক্ষ্য করা যায়, তার নাম কি তোমাদের মনে আছে? বলো তো। তার নাম কিন্তু হলো উইলি উইলি, তাই তো? আচ্ছা স্টুডেন্ট, আমরা
আমফান, আয়লা, ফণী, এগুলো নামকরণ তো শুনেছিলাম। তাহলে বিভিন্ন দেশ কিন্তু এগুলোর নামকরণ করে আগে থেকে, তাই না? ঠিক তেমনি এই যে আমফান এবং আহ, ফণী, এই দুটো নামকরণ করেছে কোন দেশ বলতো? ভেরি গুড, থাইল্যান্ড কিন্তু নামকরণ করেছে এই দুটি অঞ্চলের। আচ্ছা স্টুডেন্ট, আমরা গত ক্লাসে ঠিক এর পরে যে আর্দ্রতা ও অদক্ষপণ রয়েছে তোমাদের বইতে, সেখান থেকে কিন্তু পড়াশোনা শুরু করেছিলাম। আমরা সেখানে কেবলমাত্র জলচক্র কি এবং বাষ্পীভবন, আর্দ্রতা, এই দুটি সম্পর্কে কিন্তু জেনেছিলাম। কি কি সম্পর্কে জেনেছিলাম? যে বাষ্পীভবন আর আর্দ্রতা, এই দুটি সম্পর্কে জেনেছিলাম, তাই তো? আজকের ক্লাসে আমরা কি কি বিষয় জানবো জানো? আজকের ক্লাসে আমরা কিন্তু জানবো শিশিরাঙ্ক কি, ঘনীভবন কি, এছাড়া যে বৃষ্টিপাত রয়েছে, সেই বৃষ্টিপাত, গুড়ি গুড়ি বৃষ্টি, তুষারপাত, স্লিট, এগুলো সম্পর্কে কিন্তু আমরা আজকের ক্লাসে বিস্তারিত জানবো। ঠিক আছে, তাহলে চলো আজকের ক্লাসটা আমরা শুরু করি। দেখো, প্রথমেই রয়েছে কি? শিশিরাঙ্ক। শিশিরাঙ্ক কি? যে বিশেষ তাপমাত্রায় বায়ু সম্পৃক্ত হয় এবং বায়ুর আপেক্ষিক আর্দ্রতা বেড়ে হয় 100%। তাহলে আমরা আগে ক্লাসে দেখেছিলাম যে সম্পৃক্ত বায়ু, অসম্পৃক্ত বায়ু, তাই না? সম্পৃক্ত বায়ু আর্দ্রতা বেড়ে 100% হয়। অসম্পৃক্ত বায়ুতে কিন্তু তাপমাত্রা বা এর আর্দ্রতা কিন্তু কমে 100% এর অনেক কম হয়। তাহলে যখন আপেক্ষিক আর্দ্রতা বেড়ে 100% হয়ে যাবে, সেই তাপমাত্রাই কিন্তু হলো কি? শিশিরাঙ্ক। বায়ুর তাপমাত্রা শিশিরাঙ্কের নিচে নামলে ওই তাপমাত্রা বায়ুর জলীয় বাষ্প ধারণ করার ক্ষমতা অতিরিক্ত বেড়ে যায় এবং জলীয় বাষ্প কিন্তু ঘনীভূত হয়। শিশিরাঙ্কের উষ্ণতা হিমাঙ্কের নিচে বা হিমাঙ্কের যদি 0 ডিগ্রির উপরে থাকে, তাহলে কিন্তু উষ্ণতা হিমাঙ্কের নিচে নামলে জলীয় বাষ্প ঊর্ধ্বপাতন প্রক্রিয়ায় কিন্তু বরফ কণায় পরিণত হয়। তাহলে কি জানালো শিশিরাঙ্ক কি? যে যে বিশেষ তাপমাত্রায় বায়ু সম্পৃক্ত হয়, অর্থাৎ 100% বেড়ে যায় আর্দ্রতা, তাকে আমরা কিন্তু কি বলবো? শিশিরাঙ্ক। এবং এই শিশিরাঙ্ক যখন 0 ডিগ্রি সেলসিয়াসের কম হয়ে যায়, তখন কিন্তু ঊর্ধ্বপাতন প্রক্রিয়ায় বরফ কণায় পরিণত হয়। দেখো, তোমরা কিন্তু অনেকে এরকম শিশির দেখেছো ঘাসে, তাই না? শীতকালে ভোরবেলায় যেমন ঘাসের উপর শিশিরাঙ্ক দেখা যায় তো। আচ্ছা, এরপরে দেখো রয়েছে আর্দ্রতার পরিমাপ। দেখো, আর্দ্রতার পরিমাপ করা হয় কোন যন্ত্রে? খুব গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। তোমাদের কিন্তু পরীক্ষায় এটা খুবই আসে। তাই তোমাদের কিন্তু এটা মুখস্থ করতেই হবে যে আর্দ্রতার, যে বায়ুর আর্দ্রতা, তা পরিমাপ করা হয় কিন্তু হাইগ্রোমিটার যন্ত্রে। তাহলে বায়ুর আর্দ্রতা পরিমাপ করা হয় কিসের মাধ্যমে? হাইগ্রোমিটার যন্ত্রে। তোমাদের কি মনে আছে যে বায়ুর চাপ পরিমাপক যন্ত্রের নাম কি? ব্যারোমিটার। ভেরি গুড। এবারে এই বায়ুর চাপ পরিমাপক যন্ত্রগুলো কিন্তু আবার 4 ভাগে ভাগ করা যায়। সেখানে আমরা দেখেছিলাম যে টরিসেলি ব্যারোমিটার, তাই না? তারপরে ফরটিন ব্যারোমিটার, অ্যান্ড্রয়েড ব্যারোমিটার, এছাড়া কি দেখেছিলাম যে ব্যারোমেট্রিক অল্টিমিটার। এগুলো বায়ুর চাপ। কিন্তু বায়ুর আর্দ্রতা যখন আমি আসবো, তখন যে যন্ত্রে বায়ুর আর্দ্রতা মাপা হয় তার নাম কিন্তু হলো হাইগ্রোমিটার। দেখো এই যে, আর এই যে যন্ত্রটা তোমরা দেখতে পাচ্ছ, এটি কিন্তু হলো হাইগ্রোমিটার যন্ত্র, যার দ্বারা কিন্তু বায়ুর আর্দ্রতা মাপা হয়। এরপরে কি রয়েছে দেখো, যে বায়ুর আপেক্ষিক আর্দ্রতার পরিমাপ করা হয় আর্দ্র ও শুষ্ক কুণ্ডু থার্মোমিটারের সাহায্যে। এই যে আপেক্ষিক আর্দ্রতা, এই আর্দ্রতা তাহলে কিসে আমরা পরিমাপ করছি? যে আর্দ্র ও শুষ্ক কুণ্ডু থার্মোমিটার। এটি সাইক্রোমিটার নামেও কিন্তু পরিচিত। তাহলে এই যে আর্দ্র ও শুষ্ক কুণ্ডু থার্মোমিটার, তার অপর নাম কি? না, সাইক্রোমিটার নামেও কিন্তু পরিচিত, যেটাকে আমরা বায়ুর আপেক্ষিক আর্দ্রতা পরিমাপ করছি। শিশিরাঙ্ক আমরা একটু আগেই পড়লাম। এই শিশিরাঙ্ক নির্ণয় করা হয় শিশিরাঙ্ক হাইগ্রোমিটারের সাহায্যে। তাহলে শিশিরাঙ্ক কিসের সাহায্যে পরিমাপ করা হয়? শিশিরাঙ্ক পরিমাপ বা নির্ণয় করা হয় কিন্তু শিশিরাঙ্ক হাইগ্রোমিটারের সাহায্যে। কি কি অবস্থায় আপেক্ষিক আর্দ্রতার পরিবর্তন হয়? অর্থাৎ আপেক্ষিক আর্দ্রতা দেখবো হঠাৎ করে চেঞ্জ হয়ে যাচ্ছে বা পরিবর্তন হচ্ছে। কোন কোন অবস্থাতে এই আপেক্ষিক আর্দ্রতা চেঞ্জ হয়? দেখো, 1 নম্বর রয়েছে যে বায়ুতে যদি জলীয় বাষ্পের যোগান বেড়ে যায়, তাহলে আপেক্ষিক আর্দ্রতাও কিন্তু বাড়ে, তাই তো? তাহলে বায়ুতে জলীয় বাষ্প বেড়ে গেলে আপেক্ষিক আর্দ্রতাও বাড়ে।
এবং জলীয় বাষ্পের যোগান কমে গেলে আপেক্ষিক আর্দ্রতা কিন্তু কমে যায়। তাহলে এখানে কিন্তু জলীয় বাষ্পের ভূমিকাটা গুরুত্বপূর্ণ লক্ষ্য করা যাচ্ছে, তাই না? জলীয় বাষ্প যদি বায়ুতে বেড়ে যায় তাহলে কি হবে, আর্দ্রতাও বেড়ে যাচ্ছে। আবার জলীয় বাষ্প যদি কমে যায় তখন কিন্তু আপেক্ষিক আর্দ্রতাও কমে যাচ্ছে। ফলে এই অবস্থায় জলীয় বাষ্পের উপর ভিত্তি করে আপেক্ষিক আর্দ্রতার কিন্তু পরিবর্তন লক্ষ্য করা যায়। ২ নম্বর কি, যে উষ্ণতা বাড়লে জলীয় বাষ্প ধারণ যে করার ক্ষমতা সেটা কিন্তু বাড়ে। তাহলে উষ্ণতা বাড়লে জলীয় বাষ্প যে ধারণ করার ক্ষমতা সেটা বাড়ে বলে যে আপেক্ষিক আর্দ্রতা কমে। দেখো, যখন জলীয় বাষ্প ধারণ ক্ষমতা বেড়ে যাচ্ছে তখন কিন্তু আবার আপেক্ষিক আর্দ্রতা কমছে। ঠিক আছে? ঠিক পরে উষ্ণতা যখন আবার কমবে তখন কিন্তু আপেক্ষিক আর্দ্রতা বেড়ে যাবে। উষ্ণতা কমলে কিন্তু আবার আপেক্ষিক আর্দ্রতা বেড়ে যাবে। এই দুটি পদ্ধতির দ্বারা মূলত আপেক্ষিক যে আর্দ্রতা তার কিন্তু সচরাচর পরিবর্তন আমরা লক্ষ্য করতে পারি। খুব ভালো করে তোমরা মনে রাখবে দুটো পয়েন্ট। আচ্ছা, এবারে দেখো শিশিরাঙ্ক আর হিমাঙ্ক এই দুটো কি এক বিষয়? না, এই দুটি কিন্তু এক নয়। কি দেখো, যে উষ্ণতায় জলীয় বাষ্পপূর্ণ বায়ু সম্পৃক্ত হয় তা হলো কিন্তু শিশিরাঙ্ক। আমরা একটু আগেই পড়লাম। তাহলে সম্পৃক্ত বায়ু আপেক্ষিক আর্দ্রতা 100% হয়ে যায়। ফলে এই যে উষ্ণতা সেই জলীয় বাষ্পপূর্ণ বায়ু কিন্তু সম্পৃক্ত হয় এবং সেটি কি হলো কিন্তু শিশিরাঙ্ক। আর হিমাঙ্ক কি? অপরদিকে নির্দিষ্ট চাপে যে উষ্ণতায় জল বরফে পরিণত হয় তাকে আমরা কি বলবো? হিমাঙ্ক। হিমাঙ্ক কি? যে নির্দিষ্ট উষ্ণতায় জল থাকে, সেই জল যখন বরফে পরিণত হয় তখন তাকে আমরা কি বলবো? হিমাঙ্ক। তাহলে দুটি জিনিস কিন্তু এক নয়, তাই তো? দেখো, শিশিরাঙ্ক আর হিমাঙ্ক। হিমাঙ্ক জল থেকে বরফ হচ্ছে এবং শিশিরাঙ্ক কিন্তু আপেক্ষিক আর্দ্রতা 100% বেড়ে গেলে যখন বায়ু সম্পৃক্ত হচ্ছে তখন তাকে আমরা কি বলবো? শিশিরাঙ্ক। আচ্ছা, এরপরে কি রয়েছে দেখো, ঘনীভবন। তাহলে আমরা কিন্তু কি কি বিষয় পড়লাম বলতো? আর্দ্রতা এবং যে অধঃক্ষেপণ সেখান থেকে আমরা কি কি বিষয় পড়লাম? যে প্রথমে পড়েছিলাম জলচক্র কি, তারপরে পড়েছিলাম যে আর্দ্রতা এবং আর্দ্রতার বিশেষ আর্দ্রতা, আপেক্ষিক আর্দ্রতা, এবং আজকে আমরা কি পড়লাম? শিশিরাঙ্ক। এই শিশিরাঙ্কর পরেই কিন্তু তোমাদের বইতে রয়েছে ঘনীভবন। ঘনীভবন কি জিনিস? বায়ুর উষ্ণতা শিশিরাঙ্কে পৌঁছালে জলীয় বাষ্প লিনতাপ ত্যাগ করে জলকণা বা বরফ কণায় পরিণত হয়। তাহলে কি দাঁড়ালো, যে বায়ু যখন শিশিরাঙ্ক উষ্ণতা বেড়ে গিয়ে শিশিরাঙ্কে পৌঁছে যাচ্ছে তখন জলীয় বাষ্প লিনতাপ ত্যাগ করে জলকণা বা কিসে পরিণত হয়? বরফ কণায় কিন্তু পরিণত হয়ে যাচ্ছে। যে প্রক্রিয়ায় জলীয় বাষ্প জলকণা বা বরফ কণায় পরিণত হয় তাকে কিন্তু আমরা কি বলবো? ঘনীভবন। যে পরি যে প্রক্রিয়ায় জলীয় বাষ্প জলকণা বা বরফ কণায় পরিণত হচ্ছে। দেখো তোমরা ছবিতে, যখন এখান থেকে জলটা বাষ্পীভূত হচ্ছে, বাষ্পীভূত হয়ে উপরে উঠছে, উপরে হওয়ার পরে কিন্তু মেঘ সৃষ্টি হচ্ছে, অর্থাৎ জলকণার সৃষ্টি হচ্ছে। তাহলে জলকণা মানে কিন্তু এই, বা বরফ কণা মানে কিন্তু হলো কিন্তু ঘনীভবন প্রক্রিয়া। তোমরা কিন্তু এটা খুব ভালো করে মনে রাখবে। বিভিন্ন ধরনের ঘনীভবনের রূপ রয়েছে। সেই ঘনীভবনের রূপগুলি কি কি? শিশির, কুয়াশা, ধোঁয়াশা, মেঘ, এগুলো কিন্তু সব হলো কি ঘনীভবনের বিভিন্ন রূপ। আমরা কিন্তু এই যে ঘনীভবনের বিভিন্ন রূপ, শিশির, কুয়াশা, ধোঁয়াশা, এগুলো সম্পর্কেও কিন্তু জানবো এক এক করে। দেখো, প্রথমেই রয়েছে কিন্তু শিশির। শিশির কি জিনিস? রাত্রে তাপ বিকিরণ করে বায়ুমণ্ডলের অল্প আর্দ্রতা ঘনীভূত হয়ে ঘাস, গাছ বা ভূপৃষ্ঠের অন্যান্য বস্তুর উপর কিন্তু জলকণা রূপে অবস্থান করে। তাহলে কি দাঁড়ালো, যে রাত্রেবেলা, দেখো দিনের বেলা তো সূর্য কিরণ দেয়, দেয় তো, ফলে ভূপৃষ্ঠ উত্তপ্ত হয়। যখন রাত হয়ে যায় তখন এই উত্তপ্ত ভূপৃষ্ঠ কিন্তু ধীরে ধীরে ঠান্ডা হয়, অর্থাৎ তাপটা কিন্তু সে পুনরায় কি আবার মহাকাশে বা মহাশূন্যে কিন্তু ফিরে যাচ্ছে, ফলে ভূপৃষ্ঠ ঠান্ডা হচ্ছে। রাতে এইভাবে তাপ বিকিরণ করে বায়ুমণ্ডলের যে অল্প আর্দ্রতা ঘনীভূত হয়ে ঘাস, গাছ বা ভূপৃষ্ঠের অন্যান্য কোনো বস্তুর উপর জলকণা রূপে কিন্তু অবস্থান করছে। আর এটাকেই আমরা কি বলবো? শিশির। দেখো এই যে, তোমরা সকলেই প্রায় দেখেছো শিশির। শিশিরাঙ্কের উষ্ণতা 0°C নিচে নামলে শিশিরাঙ্ক বা শিশির কিন্তু কিসে পরিণত হয় বলতো? বরফ কণা রূপে কিন্তু জমে। আর তাকে তখন বলা হয় তুহিন।
তাহলে কি দাঁড়ালো, শিশিরাঙ্ক বা শিশির যখন কিন্তু 0 ডিগ্রি সেন্টিগ্রেডের নিচে নামবে উষ্ণতা, তখন কিন্তু সে বরফ কণায় পরিণত হবে। তখন তাকে আমরা কি বলবো, তুহিন। উৎপত্তি: শরৎ ও শীতের মেঘমুক্ত রাতে দ্রুত তাপ বিকিরণ করে ভূপৃষ্ঠ শীতল হয়। অর্থাৎ শরৎকালে এবং শীতকালে দেখবে আকাশ পরিষ্কার থাকার জন্য এই রাত্রেবেলা যে তাপ বিকিরণটা সেটি কিন্তু দ্রুত হারে হচ্ছে। ভূপৃষ্ঠ সংলগ্ন জলীয় বাষ্প শীতল ভূমিভাগের সংস্পর্শে ঘনীভূত হয়ে ক্ষুদ্র ক্ষুদ্র জলকণা রূপে ঘাস, লতা পাতা বা বিভিন্ন বস্তুর উপরে কিন্তু জমা হয়। এইভাবেই কিন্তু শিশিরের সৃষ্টি হয়। তাহলে তোমরা বুঝতে পারলে যে শিশির এর উৎপত্তি কি করে হয়। তাহলে আমরা বলতো শিশির কোন সময় লক্ষ্য করতে পারি? শীতকালে তোমরা ভোরবেলা কেউ উঠেছো? উঠেছো। তাহলে দেখবে এই শিশির কিন্তু ঘাসের উপরে পড়ে থাকে, তাই না? বিভিন্ন বস্তুর উপরে কিন্তু জলকণা গুলো তৈরি হয়। কেন তৈরি হয়? যে তাপ বিকিরণ করে কিন্তু ভূপৃষ্ঠ খুব তাড়াতাড়ি শীতল হয়ে যায় এবং জলীয় বাষ্প শীতল ভূমিভাগের সংস্পর্শে আসলে ঘনীভূত হয়ে ক্ষুদ্র ক্ষুদ্র কিন্তু জলকণা রূপে ঘাস, লতাপাতা বা বিভিন্ন বস্তুর উপরে কিন্তু শিশিরের সৃষ্টি হয়। আচ্ছা, তাহলে 1 নম্বর কি দাঁড়ালো? শিশির। 2 নম্বরে আসবো আমরা কুয়াশা। তোমরা নিশ্চয়ই কুয়াশা লক্ষ্য করেছো। শীতের সময় ভোরবেলা দেখবে যখন উঠবে বা একটু বেলার দিকে 7টা 8টার দিকে দেখবে চারিদিকে মাঝে মাঝে কুয়াশা ভর্তি হয়ে যায়। অর্থাৎ দূরের জিনিস কিন্তু আমরা সচরাচর দেখতে পাই না, তাই তো? তো সেটি কুয়াশা। শীতকালে দীর্ঘ রাতে ভূপৃষ্ঠ তাপ বিকিরণে ভোরবেলা অধিক শীতল হয়ে ভূপৃষ্ঠের সংলগ্ন বায়ুস্তর শীতল হয়ে শিশিরাঙ্কে পৌঁছালে জলীয় বাষ্প ভাসমান ধূলিকণাকে আশ্রয় করে কিন্তু ঘনীভূত হয়ে এই ভূমি সংলগ্ন যে নিম্নভূমি অর্থাৎ ভূপৃষ্ঠের কাছাকাছি অংশে কিন্তু ভাসতে থাকে। আর এটিকেই আমরা কি বলবো, কুয়াশা। দেখো, আমাদের এই ভূপৃষ্ঠে ধূলিকণা রয়েছে, আর শীতের সময় যখন রাত্রেবেলা খুব তাড়াতাড়ি তাপ বিকিরণ করছে, তার ফলে কি হচ্ছে, ভূপৃষ্ঠ সংলগ্ন বায়ু কিন্তু শীতল হয়ে যাচ্ছে এবং শিশিরাঙ্কে পৌঁছালে জলীয় বাষ্প কিন্তু এই যে আহ, ভূপৃষ্ঠের কাছে যে ধূলিকণা রয়েছে সেগুলোর সাথে কিন্তু যুক্ত হয়ে বা আশ্রয় করে কিন্তু ঘনীভূত হয়ে বায়ুস্তরে ভাসতে থাকছে। আর এটাকেই আমরা কি বলবো বলতো, কুয়াশা। এর দৃশ্যমানতা 1 কিমি, অর্থাৎ বেশি দূরে কিন্তু দেখা যায়। জোর তুমি 1 কিলোমিটার দূরে কিন্তু দেখতে পাবে। অপেক্ষাকৃত হালকা কুয়াশা যার দৃশ্যমানতা 1 কিমির বেশি হয় তাকে বলা হয় কুজ্ঝটিকা। তাহলে কুজ্ঝটিকা কাকে বলে? সচরাচর এর দৃশ্যমানতা, কুয়াশার দৃশ্যমানতা কিন্তু 1 কিমি। অপেক্ষাকৃত হালকা যে কুয়াশা যার দৃশ্যমানতা 1 কিমিরও বেশি তাকে কিন্তু আমরা কি বলবো, কুজ্ঝটিকা। দেখো, এই কুয়াশা কিন্তু বেশি দেখা যায় কোথায় বলতো? শহরে বা কলকারখানা যুক্ত অঞ্চলে, বায়ুতে যেখানে ধূলিকণার পরিমাণ বেশি বা ধোঁয়ার পরিমাণ বেশি, সেখানে কিন্তু জলীয় বাষ্প ভাসমান অবস্থায় ধূলিকণাকে কিন্তু আঁকড়ে ধরে এরকম কুয়াশার সৃষ্টি করে। তাহলে কুয়াশা কোথায় বেশি লক্ষ্য করলাম আমরা? যে শহরতলি বা শহর বা কলকারখানা যুক্ত অঞ্চলে এই কুয়াশা কিন্তু ধূলিকণা বা ধোঁয়াকে আশ্রয় করে ঘুরে বেড়ায়। ঠিক আছে। এরপরে দেখো 3 নম্বর যে অংশটা রয়েছে সেটি কিন্তু হলো ধোঁয়াশা। ধোঁয়াশা কি? দেখো, আমরা শিশির পড়লাম, কুয়াশা পড়লাম, ধোঁয়াশাটা কিন্তু অন্য জিনিস। ঠিক আছে। শিল্প কারখানা, যানবাহন থেকে নির্গত যে সালফার ডাই অক্সাইড, নাইট্রাস অক্সাইড, নাইট্রোজেন ডাই অক্সাইড, কার্বন মনোক্সাইড প্রভৃতি যে দূষিত গ্যাসগুলি রয়েছে ও ভাসমান যে বস্তুকণার সঙ্গে সূর্যরশ্মির যে আলোক, সেই আলোকের রাসায়নিক বিক্রিয়ায় যে ধোঁয়াপূর্ণ অবস্থার সৃষ্টি হয় তাকে কিন্তু আমরা কি বলবো, ধোঁয়াশা। অর্থাৎ যেখানে শিল্প কারখানা বেশি, শিল্প উৎপাদন বেশি, সেই সব স্থানে কিন্তু যে এই দূষিত গ্যাসগুলো লক্ষ্য করা যায়, সেই সব অঞ্চলে সূর্যের যে রশ্মি তার সাথে বিক্রিয়া করে কিন্তু এরকম ধোঁয়াপূর্ণ অবস্থার সৃষ্টি হয়। দেখো তোমরা ছবিতে এরকম কিন্তু চারিদিকে কুয়াশার মতোই কিন্তু খানিকটা, কিন্তু কুয়াশা নয়, এগুলো কিন্তু হলো ধোঁয়াশা। দিল্লি শহরেও কিন্তু এরকম প্রায় লক্ষই লক্ষ্য করা যায়। অতএব ধোঁয়াশা হলো ধোঁয়া আর কুয়াশা, এই দুটিরই কিন্তু মিল, তাই না? এটি এক ধরনের পরিবেশ দূষক। তাহলে এই ধোঁয়াশা কিন্তু পরিবেশ দূষক। এই ধোঁয়াশায় যাদের শ্বাসকষ্ট প্রবলেম হয় তারা কিন্তু এখানে এই স্থানগুলো এড়িয়ে চলাই স্বাভাবিক। তাহলে কি দাঁড়ালো তোমাদের, যে ধোঁয়াশা কি, তাই তো? এরপরে 4 নম্বর আমরা দেখব মেঘ।
ঊর্ধ্বাকাশে জলীয় বাষ্পকণা লেন্তাপ ত্যাগ করে জলকণা ও তুষারকণায় পরিণত হয়। ভাসমান জলকণা ও তুষারকণায় পুঞ্জীভূত হয়ে বিভিন্ন উচ্চতায় ভেসে বেড়ায়, তা হলো কিন্তু মেঘ। তাহলে মেঘ কিভাবে সৃষ্টি হচ্ছে? ঊর্ধ্বাকাশে যে জলীয় বাষ্প যাচ্ছে, সেই জলীয় বাষ্প কিন্তু লেন্তাপ ত্যাগ করে জলকণা এবং তুষারকণায় কিন্তু পরিণত হয়। এবারে ভাসমান যে জলকণা ও তুষারকণা পুঞ্জীভূত হয়ে বিভিন্ন উচ্চতায় যে ভেসে বেড়াচ্ছে, সেই অবস্থাকেই আমরা কি বলবো? মেঘ। এর থেকেই কিন্তু বৃষ্টিপাত, শিলাবৃষ্টি, তুষারপাত ইত্যাদি ঘটে। তাহলে মেঘ কি সম্পর্কে তোমরা জানলে? মেঘের এই যে অনেকাংশে দেখবে তোমরা আকাশে মেঘাবৃত অবস্থা, চারিদিকে মেঘ, একে কিন্তু কি বলা হয় বলতো? মেঘাচ্ছন্নতা। আর এই মেঘাচ্ছন্নতা অক্টাসে প্রকাশ করা হয়, অর্থাৎ এই মেঘাচ্ছন্নতা যে পরিমাপ করা হয় তা কিসে পরিমাপ করা হয়? অক্টাসে। ঠিক আছে, অক্টাস নামক আহ, একটা যন্ত্রের সাহায্যে কিন্তু এর পরিমাপ করা হয়। আকাশকে ৮ ভাগে ভাগ করে কিন্তু এ তার পরিমাপ প্রকাশ করে। আচ্ছা, তাহলে আমরা ৪টে বিষয় সম্পর্কে কিন্তু জানলাম। কি কি বলতো? শিশির, কুয়াশা, ধোঁয়াশা এবং মেঘ, তাই তো? আচ্ছা, এরপরে আমরা দেখব অধঃক্ষেপণ। দেখো, অধঃক্ষেপণ কি জিনিস? মাধ্যাকর্ষণ শক্তির প্রভাবে বায়ুমণ্ডল থেকে জলীয় বাষ্প ঘনীভবনের মাধ্যমে কঠিন ও তরল অবস্থায় ভূপৃষ্ঠে নেমে আসে, তাকেই আমরা কি বলবো কিন্তু? অধঃক্ষেপণ। তাহলে এই যে আহ মাধ্যাকর্ষণ শক্তির প্রভাবে বায়ুমণ্ডল থেকে নেমে আসছে, এটা কিন্তু মেঘ থেকে। হুম, যে জলীয় বাষ্প যে ঘনীভবন প্রক্রিয়ায় জল যে জলীয় বাষ্প হয়ে বাষ্পীভূত হয়ে জলীয় বাষ্প সৃষ্টি হয়ে ঘনীভবন হয়ে মেঘের সৃষ্টি হচ্ছে, সেই মেঘ থেকে যখন কঠিন ও তরল অবস্থায় ভূপৃষ্ঠে নেমে আসবে, তখন তাকে আমরা কি বলবো বলতো? অধঃক্ষেপণ। অধঃক্ষেপণ কি কি প্রক্রিয়া? বৃষ্টিপাত, তুষারপাত, শিলাবৃষ্টি, স্লিট প্রভৃতি হলো কিন্তু অধঃক্ষেপণ। অধঃক্ষেপণের সিংহভাগ জুড়েই কিন্তু থাকে বৃষ্টি। তাহলে অধঃক্ষেপণের যে মূল প্রক্রিয়াটা, সেটা কিন্তু হলো কি? বৃষ্টি। শিশির, কুয়াশা, তুহিন এগুলো আমরা একটু আগে পড়েছিলাম না? এগুলো কিন্তু অধঃক্ষেপণ নয়। এবারে এই যে শিশির, তুহিন, কুয়াশা এগুলো যে অধঃক্ষেপণ নয়, তার কারণ কি বলতো? তার কারণ হচ্ছে এগুলি কিন্তু কোনোটাই ঊর্ধ্বগামী বায়ু থেকে সৃষ্টি হয় না। আর আমরা কি দেখেছিলাম যে মেঘ, অর্থাৎ বৃষ্টি, তুষারপাত, শিলাবৃষ্টি এগুলো কিন্তু সবই জলীয় বাষ্পের মাধ্যমে বাষ্পীভূত হয়ে কিন্তু ঘনীভবন প্রক্রিয়ার সৃষ্টি হয়েছে। অপরদিকে শিশির, তুহিন, কুয়াশা, ধোঁয়াশা এগুলো কিন্তু ঊর্ধ্বগামী বায়ু থেকে সৃষ্টি হয় না। দ্বিতীয়ত কি? এগুলি এত হালকা যে অভিকর্ষ টানে ভূপৃষ্ঠে নেমে আসে না, বাতাসেই ভেসে বেড়ায়। অর্থাৎ এগুলো কিন্তু প্রচন্ড হালকা, যার ফলে এগুলি কিন্তু ভূপৃষ্ঠে নেমে আসে না, বাতাসেই কিন্তু ভেসে বেড়ায়। তাহলে তোমরা জানলে যে অধঃক্ষেপণ কাকে বলে, তাই তো? তাহলে তোমরা বলো, অধঃক্ষেপণের যে প্রক্রিয়াগুলি সেগুলি কি কি? বৃষ্টিপাত, ভেরি গুড। আর তুষারপাত, শিলাবৃষ্টি, স্লিট এগুলো কিন্তু হলো কি না? অধঃক্ষেপণের প্রক্রিয়া। অপরদিকে শিশির, তুহিন এগুলো কিন্তু অধঃক্ষেপণ নয়। আচ্ছা, এরপরে রয়েছে দেখো বৃষ্টিপাত। অর্থাৎ আমরা যেই অধঃক্ষেপণের প্রক্রিয়াগুলো পড়লাম, যেমন বৃষ্টিপাত, গুড়ি গুড়ি বৃষ্টি, শিলাবৃষ্টি, সেইগুলো সম্পর্কে কিন্তু আমরা একটু জানবো। কি জানবো? প্রথমে বৃষ্টিপাত সম্পর্কে। ঊর্ধ্বাকাশে যে জলীয় বাষ্প ঘনীভূত হয়ে সৃষ্টি হয় মেঘ, সেই মেঘ থেকে যখন তরল জলকণা মাধ্যাকর্ষণ শক্তির প্রভাবে ভূপৃষ্ঠে নেমে আসে, তখন তাকে আমরা বৃষ্টিপাত বলবো। তোমরা সকলেই জানো যে মেঘ থেকে বৃষ্টিপাত হয়। তাহলে এই মেঘ থেকে বৃষ্টিপাতও কিন্তু মাধ্যাকর্ষণ শক্তির প্রভাবে যখন জলকণাগুলো মিলিত হয়ে এই জলীয় বাষ্প থেকে জলকণাগুলো মিলিত হয়ে বড় আকার নেয়, তখন কিন্তু মাধ্যাকর্ষণ শক্তির প্রভাবে সেই জলকণা কিন্তু আর ভেসে থাকতে পারে না, বৃষ্টিরূপে কিন্তু ভূপৃষ্ঠে এসে পৌঁছায়। আর একেই আমরা কি বলবো? বৃষ্টিপাত। এটি অধঃক্ষেপণের সর্বপ্রধান রূপ এবং সিংহভাগ দখল করে। অর্থাৎ ১০০% 99% কিন্তু হলো বৃষ্টিপাত, বাদ বাকি হলো কি না? শিলাবৃষ্টি, স্লিট এগুলো। নাম্বার ২ কি? যে গুড়ি গুড়ি বৃষ্টি। দেখো এই যে বৃষ্টির ছবি। নাম্বার ২ গুড়ি গুড়ি বৃষ্টি। মেঘ থেকে অতি সূক্ষ্ম জলকণা, যার ব্যাস কত? 0.5 মিমিরও কিন্তু কম। আমরা বৃষ্টিপাতের সময় দেখেছিলাম যার ব্যাস কত হয়? 0.5 মিমির বেশি। কিন্তু 0.5 মিমির যখন কম ব্যাসযুক্ত সূক্ষ্ম জলকণা নেমে আসবে, তা গুড়ি গুড়ি বৃষ্টি বা ইলসে গুড়ি নামে পরিচিত। নিচু আকাশের স্ট্যাটাস ও স্ট্র্যাটোকিউমুলাস মেঘ থেকেই কিন্তু এই গুড়ি গুড়ি বৃষ্টির সৃষ্টি হয়। তাহলে তোমরা কি কি জানলে? যে বৃষ্টিপাত সম্পর্কে জানলে,
এবং গুড়ি গুড়ি বৃষ্টিপাত কি সেই সম্পর্কেও জানলে। আচ্ছা, এরপরে রয়েছে দেখো 3 নম্বর তুষারপাত এবং 4 নম্বর রয়েছে কিন্তু স্লিট। তোমরা কেউ কখনো পার্বত্য অঞ্চলে ঘুরতে গেছো নাকি? তোমরা কি তুষারপাত লক্ষ্য করেছো? লক্ষ্য অনেকে করেছো, তাই না? তাহলে এই তুষারপাতও কিন্তু বৃষ্টির মতো হয়। অর্থাৎ আমাদের এখানে যেরকম বৃষ্টি পড়ে, সেরকম উঁচু পার্বত্য অঞ্চলে যেখানে তাপমাত্রা হিমাঙ্কের নিচে চলে যায়, সেখানে কিন্তু জল এরকম বরফকণায় পরিণত হয় এবং বৃষ্টির মতো কিন্তু এই তুষারপাত কিন্তু পার্বত্য অঞ্চলে লক্ষ্য করা যায়। দেখো, বায়ুমণ্ডলের উষ্ণতা হিমাঙ্কের নিচে নামলে মেঘ থেকে অতি সূক্ষ্ম বরফকণা ভূপৃষ্ঠে পড়লে তা তুষারপাত নামে পরিচিত। শীতপ্রধান অঞ্চলে বা উচ্চ পার্বত্য অঞ্চলে এরকম তুষারপাত লক্ষ্য করা যায়। তোমরা নিশ্চয়ই এরকম ছবিতে ভিডিওতে লক্ষ্য করেছো যে তুষারপাতের ছবি, সাদা চারিদিকে বরফে ঢেকে যায়, বৃষ্টির মতো ঝুরঝুর ঝুরঝুর করে তুষার পড়ে, দেখেছো। এরপরে 4 নম্বর কি রয়েছে দেখো, স্লিট। স্লিট কি? যে বৃষ্টিকণা শীতল বায়ুস্তর ভেদ করে, বৃষ্টিকণা কিন্তু শীতল বায়ুস্তর ভেদ করে আসার সময় ছোট ছোট বরফের আকারে ভূপৃষ্ঠে পড়লে তা কিন্তু হলো স্লিট। অর্থাৎ যখন মেঘটা ঘনীভূত হচ্ছে তখন কিন্তু সে জলকণায় পরিণত হয়েছে। যখন সেই মেঘ থেকে বৃষ্টি রূপে পড়ছে এবং বায়ুমণ্ডল যদি শীতল থাকে এবং হিমাঙ্কের নিচে থাকে, তাহলে কিন্তু সেই বায়ুমণ্ডলের সংস্পর্শে এসে সেই ছোট ছোট জলকণাগুলি কিন্তু বরফ আকারে কিন্তু ভূপৃষ্ঠে নেমে আসছে। একেই কিন্তু আমরা কি বলবো বলতো? স্লিট। তাহলে আমরা কি কি জানলাম? যে তুষারপাত সম্পর্কে জানলাম, স্লিট সম্পর্কে জানলাম, তাই তো? আর কি সম্পর্কে জেনেছি? জেনেছি বৃষ্টিপাত, গুড়ি গুড়ি বৃষ্টিপাত, এবং শেষে রয়েছে কিন্তু শিলাবৃষ্টি। শিলাবৃষ্টি কি? তোমরা শিলাবৃষ্টি কখনো নাম শুনেছো? শুনেছো। বরফের ছোট ছোট গুঁড়ো গুঁড়ো দানার মতো পড়ে না? আচ্ছা, সেটাই কিন্তু হলো শিলাবৃষ্টি। ঠিক বলেছো। দেখো, বৃষ্টিপাতের সঙ্গে বড় বড় বরফ টুকরো শিলা আকারে ভূপৃষ্ঠে পড়লে তাকে কিন্তু বলা হয় শিলাবৃষ্টি। কি দাঁড়ালো তাহলে? বৃষ্টিপাতের সঙ্গে বড় বড় যে বরফের টুকরো সেটা যখন ভূপৃষ্ঠে এসে পৌঁছায় তখন তাকে আমরা কি বলবো? শিলাবৃষ্টি। মূলত ক্রান্তীয় অঞ্চলে গ্রীষ্মকালে কিউমুলো মেঘ থেকেই কিন্তু এই বৃষ্টিপাতের সৃষ্টি হয়। ভারতে কালবৈশাখী ঝড়ে কিন্তু এরকম শিলাবৃষ্টি লক্ষ্য করা যায়। আমরা গ্রীষ্মকালে কালবৈশাখী ঝড় দেখতে পাই। প্রতিদিন প্রায় বিকেল বেলা 4টের দিকে দেখবে হঠাৎ করে কালো মেঘে চারিদিকে ছেয়ে যায় এবং বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টিপাত হয়। মাঝে মাঝে দেখবে এই কালবৈশাখী ঝড়ের সাথে শিলাবৃষ্টিও লক্ষ্য করা যায়। কিভাবে এর উৎপত্তি হয়? দেখো ছবিতে এই যে শিলাবৃষ্টি, বৃষ্টির সাথে সাথে কিন্তু এরকম বরফের টুকরো পড়বে। উৎপত্তি হয়েছে কিভাবে? দেখো, প্রবল ঝড়ের ঊর্ধ্বগামী বায়ুর টানে বৃষ্টির জলবিন্দু বহু উঁচুতে ওঠে এবং হিমাঙ্কে নিম্ন উষ্ণতায় কিন্তু জমাট বেঁধে বরফের গুঁড়িতে পরিণত হয়। যখন প্রচন্ড ঝড়ে ঊর্ধ্বগামী বায়ু ভূপৃষ্ঠে এই বৃষ্টি সরি বায়ুর টানে বৃষ্টির জলবিন্দু যখন বহু উঁচুতে উঠবে, তখন কিন্তু হিমাঙ্কের নিম্ন উষ্ণতায় কিন্তু সেটা সংস্পর্শে যাবে এবং বরফে পরিণত হবে। আমরা কি জেনেছিলাম যে উচ্চতা বাড়লে তাপমাত্রা কমে? তাহলে সেই স্থানে পৌঁছে গেলে জল কিন্তু বরফে পরিণত হয় এবং বায়ুর বেগ কমলে নিম্নগামী হয় এবং বরফ গুটিকে ঘিরে জলীয় বাষ্প জমাট বেঁধে একত্রিতভাবে বরফ স্তর গড়ে এবং বড় হয়। উষ্ণ বায়ুস্তরের মধ্যে দিয়ে পতনের সময় কিছুটা বরফ গলে গিয়ে বৃষ্টি জলের সঙ্গে বরফ কিন্তু শিলা আকারে কিন্তু ঝরে পড়ে। তাহলে এটাই কিন্তু হচ্ছে শিলাবৃষ্টি। আশা করি তোমরা বুঝতে পেরেছো যে শিলাবৃষ্টি কাকে বলে, তাই তো? তাহলে আমরা এই যে অধঃক্ষেপণের কয়েকটি ভাগ পড়লাম, সেই ভাগগুলি কি কি বলতো? ভেরি গুড, বৃষ্টিপাত। আর কি? গুড়ি গুড়ি বৃষ্টি, তাই তো? আর কি পড়েছিলাম? যে তুষারপাত, স্লিট, আর লাস্ট আমরা পড়লাম কিন্তু শিলাবৃষ্টি। তাহলে এই যে পাঁচটি, এই পাঁচটি কিন্তু অধঃক্ষেপণের ফলে সৃষ্টি হয়। তবে অধঃক্ষেপণের যে প্রক্রিয়াগুলো আমরা জানলাম তার মধ্যে সব থেকে বেশি যে কার্যকরী প্রক্রিয়া সেটি কিন্তু হলো কিন্তু বৃষ্টিপাত, তাই তো? আচ্ছা স্টুডেন্ট, এবারে দেখো যে কুয়াশা আর ধোঁয়াশার তফাৎ অর্থাৎ পার্থক্য। দেখো জিনিস দুটি খানিকটা একই রকম লাগলেও কুয়াশা ও ধোঁয়াশা কিন্তু এক জিনিস নয়। কুয়াশা কি? যে ভূপৃষ্ঠ সংলগ্ন অঞ্চলে উষ্ণতা শিশিরাঙ্কে পৌঁছালে কুয়াশার সৃষ্টি হয়। তাহলে ভূপৃষ্ঠ সংলগ্ন অঞ্চলে
যখন উষ্ণতা শিশিরাঙ্কে পৌঁছায় তখন কুয়াশার সৃষ্টি হয়। অপরদিকে ধোঁয়াশা কি? যে SO2, NO বা NO2 এবং ভাসমান বস্তুকণার সাথে সূর্যরশ্মির যে আলোক রাসায়নিক বিক্রিয়া, তার ফলেই কিন্তু ধোঁয়াশার সৃষ্টি হচ্ছে। অপরদিকে কুয়াশা দেখো, যান চলাচলে ব্যাঘাত ঘটায় কিন্তু দূষণ নয়। আর ধোঁয়াশা আমরা কি পড়েছিলাম? যে কলকারখানা থেকে নির্গত বিভিন্ন যে গ্যাস, দূষিত গ্যাস, সেগুলোই তো ধোঁয়াশা। পরিবেশের সাথে ধূলিকণার সাথে মিশে বা সূর্য আলোক রশ্মির সাথে মিশে সেগুলোই বিক্রিয়া করে কিন্তু পরিবেশে ভেসে বেড়ায়। পরিবেশ দূষণ ঘটায় আমাদের স্বাস্থ্যের পক্ষে কিন্তু ক্ষতিকর ধোঁয়াশা। তাহলে তোমরা কুয়াশা এবং ধোঁয়াশা এই দুটো কিন্তু জিনিস এক নয়, পার্থক্যটাও কিন্তু মনোযোগ দিয়ে পড়বে। স্টুডেন্ট, আজকের ক্লাসটা আমাদের এই পর্যন্তই। এর পরবর্তী ক্লাসে আমরা তোমাদের সাথে যে বৃষ্টিপাতের বিভিন্ন শ্রেণীবিভাগ রয়েছে, যেমন পরিচলন বৃষ্টিপাত, শৈলক্ষেপ বৃষ্টিপাত, এই বৃষ্টিপাত সম্পর্কে কিন্তু আলোচনা করব। আজকের আমরা যেটুকু বিষয় নিয়ে পড়লাম সেখান থেকে কি কি গুরুত্বপূর্ণ প্রশ্ন পরীক্ষায় আসে সেটা নিয়ে কিন্তু একটু আলোচনা করব। কয়েকটি গুরুত্বপূর্ণ প্রশ্ন। ১ নম্বর যে প্রশ্নটা রয়েছে, দেখো, বায়ুর আর্দ্রতা মাপা হয় কোন যন্ত্রে? তোমরাই বলো, কোন যন্ত্রে বায়ুর আর্দ্রতা মাপি আমরা? বলো। ভেরি গুড, হাইগ্রোমিটারে। তাহলে বায়ুর আর্দ্রতা পরিমাপক যন্ত্রের নাম কিন্তু হলো হাইগ্রোমিটার। এবারে ২ নম্বর প্রশ্ন রয়েছে, দেখো, কি কি অবস্থায় আপেক্ষিক আর্দ্রতার পরিবর্তন হয়? কি কি অবস্থায়? জলীয় বাষ্পের উপর নির্ভর করে। অর্থাৎ বায়ুতে জলীয় বাষ্প বেড়ে গেলে কিন্তু যে আপেক্ষিক আর্দ্রতা সেটি বেড়ে যায়। আবার বায়ুতে জলীয় বাষ্পের পরিমাণ কমে গেলে আপেক্ষিক আর্দ্রতা কিন্তু আবার কমে যায়। ৩ নম্বর রয়েছে, দেখো, ঘনীভবনের বিভিন্ন রূপগুলি কি কি? বলো, কি কি ঘনীভবনের বিভিন্ন রূপগুলি? শিশির, ভেরি গুড। শিশির, কুয়াশা, ধোঁয়াশা এবং মেঘ, তাই তো? এই ৪টি হলো কিন্তু ঘনীভবনের বিভিন্ন রূপ। তুহিন কি বলতো? তুহিন কি বলো? ভেরি গুড। শিশিরাঙ্কের উষ্ণতা যখন 0°C নিচে নামবে তখন সেই শিশির কণাগুলি কিন্তু বরফে পরিণত হবে, তাই তো? অর্থাৎ শিশিরাঙ্ক যদি 0°C এর কম হয় তাহলে কি হবে? জল বরফে পরিণত হবে। তাহলে এই শিশিরাঙ্ক বা শিশির কিন্তু যখন 0°C এর কমে আসছে তখন বরফ কণায় পরিণত হচ্ছে, তখন সেই অবস্থাকে আমরা কি বলবো? তুহিন। আচ্ছা, নাম্বার ৫। ৫ নাম্বার কি রয়েছে, দেখো, মেঘাচ্ছন্নতা মাপা হয় কোন এককে? বলো, মেঘাচ্ছন্নতা কোন এককে মাপা হয়? ভেরি গুড, অক্টাসে কিন্তু মেঘাচ্ছন্নতা পরিমাপ করা হয়। অধঃক্ষেপণ কাকে বলে? খুব ইম্পর্টেন্ট, বলো। ভেরি গুড। যে মধ্যাকর্ষণ শক্তির প্রভাবে বায়ুমণ্ডল থেকে যে জলীয় বাষ্প ঘনীভবনের মাধ্যমে কঠিন ও তরল অবস্থায় থাকে, যখন সেটি ভূপৃষ্ঠে নেমে আসছে তখন তাকে আমরা কি বলবো? অধঃক্ষেপণ। এই অধঃক্ষেপণের উদাহরণ যদি বলে, বলতো অধঃক্ষেপণের উদাহরণগুলি কি কি? বৃষ্টিপাত, ভেরি গুড। আর গুড়ি গুড়ি বৃষ্টি, আর তুষারপাত, স্লিট, আরো একটা কিন্তু ছিল, কি বলতো? শিলাবৃষ্টি। তাহলে এগুলি কিন্তু হলো অধঃক্ষেপণের উদাহরণ। আচ্ছা, এরপরে ৭ নম্বরে যে দেখো, কোনটি অধঃক্ষেপণের সর্বপ্রধান রূপ ও সিংহভাগ দখল করে? অর্থাৎ অধঃক্ষেপণের যে উদাহরণ তোমরা বললে, বৃষ্টিপাত, গুড়ি গুড়ি বৃষ্টি, তুষারপাত, স্লিট, তারপরে শিলাবৃষ্টি, এর মধ্যে কোন ভাগটি সব থেকে বেশি পরিমাণে হয়? পদক্ষেপণের প্রধান রূপ কোনটি? বলো। ভেরি গুড। বৃষ্টিপাত হলো পদক্ষেপণের সর্বপ্রধান রূপ এবং সিংহভাগ দখল করে থাকে কিন্তু এই সরি বৃষ্টিপাত। আচ্ছা, নাম্বার ৮। শিশির, কুয়াশা, ধোঁয়াশাকে অধঃক্ষেপণ বলা হয় না কেন? খুব সহজ, বলে ফেলো কেন বলা হয় না। দেখো, এগুলোকে অধঃক্ষেপণ বলা হয় না, তার কারণ হচ্ছে শিশির, কুয়াশা, ধোঁয়াশা কিন্তু ঊর্ধ্বগামী বায়ু নয়। অপরদিকে আমরা কি দেখেছিলাম যে বৃষ্টিপাত বা মেঘ সৃষ্টি হচ্ছে ঘনীভবন প্রক্রিয়ায়, সেগুলি আবার উপর দিকে উঠছে, তাই না? কিন্তু ঊর্ধ্বগামী বায়ু কিন্তু এগুলো নয়, তাই এগুলোকে অধঃক্ষেপণের হিসেবে ধরা হয় না। আরো একটা পয়েন্ট রয়েছে, যেটা হচ্ছে আমরা দেখেছিলাম যে বৃষ্টিপাত যেমন মাধ্যাকর্ষণ শক্তির প্রভাবে পৃথিবী পৃষ্ঠে নেমে আসছে, এগুলি কিন্তু এতই হালকা, বিশেষ করে শিশির, কুয়াশা, ধোঁয়াশা এতই হালকা যে এগুলো কিন্তু
ভূপৃষ্ঠ সংলগ্ন কাছাকাছি অবস্থায় অবস্থান করে। ঠিক আছে? মধ্যাকর্ষণ শক্তি কিন্তু এগুলোকে তেমন ভাবে কোনো প্রভাব ফেলতে পারে না। ফলে এই শিশির, কুয়াশা, ধোঁয়াশা এগুলোকে আমরা বা তুহিন এগুলোকে কিন্তু আমরা অধঃক্ষেপণের মধ্যে ফেলবো না। আশা করি তোমরা বুঝতে পেরেছো। ঠিক আছে। তাহলে আজকের ক্লাসটা আমাদের এই পর্যন্তই। এর পরবর্তী ক্লাসে আমরা তোমাদের সাথে কি আলোচনা করবো বলতো? যে বৃষ্টিপাত সম্পর্কে। অর্থাৎ বৃষ্টিপাতের যে শ্রেণীবিভাগ ছিল, পরিচলন বৃষ্টিপাত, শৈলক্ষেপ বৃষ্টিপাত, ঘূর্ণ বৃষ্টিপাত, এই ৩ টে বৃষ্টিপাত সম্পর্কে কিন্তু আমরা পরবর্তী ক্লাসে আমাদের আলোচনা শুরু করব। সকলকে অসংখ্য ধন্যবাদ ক্লাসটা মনোযোগ দিয়ে শোনার জন্যে। থ্যাংক ইউ ক্লাস।